এর আগের দিন তোমাদের আমি কার্বন ও কার্বন গঠিত যৌগের অনিয়তাকার কার্বনের উদ্ভিদগুলো সম্বন্ধে বলেছিলাম এবং তাদের ব্যবহার এগুলো বলেছিলাম। আজকে তার পরবর্তী অংশ যেখানে রয়েছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের রসায়নাগার প্রস্তুতি। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে যে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন এদেরকে বলছি আমরা কি গ্যাস, কিন্তু জলের ক্ষেত্রে সেটাকে বলছি জলীয় বাষ্প। এই বাষ্পীয় অবস্থাটা বা বাষ্প আর গ্যাসের মধ্যে তফাৎটা কি? এটা আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, বাষ্প এবং গ্যাসের মধ্যে প্রধান পার্থক্য যেটি হলো সেটি হলো যে কোনো বাষ্পীয় অবস্থার একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, যে তাপমাত্রাটাকে বলা হয় সংকট তাপমাত্রা। তাহলে আমরা এখানে আগে জানছি যে বাষ্প এবং গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এটাকে বলছি গ্যাস, আর জলের ক্ষেত্রে সেটাকে বলছি বাষ্প। কারণ হচ্ছে যে কোনো বাষ্পীয় অবস্থার একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, যে তাপমাত্রার ঊর্ধ্বে ওই বাষ্পীয় অবস্থাটাকে বলা হবে কি গ্যাস। ওই সংকট তাপমাত্রা ঊর্ধ্বে বাষ্পীয় অবস্থার তাপমাত্রা হলেই সেটাকে আর বাষ্প বলবো না, সেটাকে বলবো গ্যাস। অর্থাৎ সংকট তাপমাত্রার নিচে বাষ্পীয় অবস্থাটা হলো বাষ্প, সংকট তাপমাত্রা। ইংরেজিতে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে সেই নির্দিষ্ট তাপমাত্রা হচ্ছে -23.4 ডিগ্রি সেলসিয়াস। এই -23.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা গ্যাস, কিন্তু CO2 গ্যাসের তাপমাত্রা যদি আরো কমানো হয়, অর্থাৎ CO2 গ্যাসকে বাষ্পীয় অবস্থায় আনতে গেলে শুধুমাত্র চাপ প্রয়োগ করে কখনো একে বাষ্পে বা তরলে পরিণত করা সম্ভব নয়। এর উপর কিন্তু জলীয় বাষ্পের উপর আমরা শুধুমাত্র চাপ প্রয়োগ করেই তরলে পরিণত করতে পারি। তোমরা দেখে থাকবে বাড়িতে যখন হাঁড়িতে ভাত রান্না হয়, মায়েরা একটা চাপা দিয়ে দেয়, হাঁড়ির ঢাকনাটা চাপা দেওয়া থাকে, তো একটুখানি খুলে রাখলে দেখতে পাবে যে কিছুটা বাষ্প বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওই ঢাকনাটা চাপা দেওয়ার দরুন ওর উপরকার চাপটা কিছুটা হলো বেড়েছে, আর বাড়ার সঙ্গে সঙ্গে ওই জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে কি হচ্ছে, জলের আকারে ওই হাঁড়ির মধ্যেই পড়ছে, ফোঁটা ফোঁটা আকারে জলটা জমে গিয়ে ওই হাঁড়ির মধ্যেই পড়তে থাকে। তাহলে জলীয় বাষ্পের উপর আমরা শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারি, জলীয় বাষ্পের উপর শুধুমাত্র চাপ প্রয়োগ করেই তরলে পরিণত করতে পারি। কিন্তু
গ্যাসের উপর শুধুমাত্র চাপ প্রয়োগের দ্বারা তরলে পরিণত করা সম্ভব নয়। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সংকট তাপমাত্রা CO2 এর সংকট তাপমাত্রা হলো -23.4 ডিগ্রি সেলসিয়াস। সংকট তাপমাত্রা -23.4 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা নিচে নামিয়ে মানে -24 কি -25 মাইনাসের দিক দিয়ে বাড়লে তাপমাত্রাটা তো কমে যাবে, এটা নিশ্চয়ই জানো তোমরা। তাহলে ওই -24 ডিগ্রি বা -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপর চাপ প্রয়োগ করলে তবেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে তরলে পরিণত করা সম্ভব। না হলে কিন্তু কোনোভাবেই CO2 কে তরলে শুধুমাত্র চাপ প্রয়োগের দ্বারা তরলে পরিণত করা যায় না। আর আমাদের স্বাভাবিক তাপমাত্রাটা সর্বদাই -23 এর চেয়ে অনেক উপরে, সেই জন্য কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা বলি কি, কখনোই বলি না কার্বন ডাইঅক্সাইড বাষ্প, সেটাকে বলি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। যেহেতু সারাউন্ডিং টেম্পারেচারটা -23.4 ডিগ্রি সেলসিয়াসের উপরে, সেই জন্য আমরা বলি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর যেহেতু আমাদের বাষ্পের সংকট তাপমাত্রাটা কিন্তু জলীয় বাষ্পের সংকট তাপমাত্রাটা কিছুটা হলেও নিচে অবস্থিত হলেও স্বাভাবিক তাপমাত্রাটা যেহেতু মানে সংকট তাপমাত্রা নিচে, সেই জন্যে জলীয় বাষ্পটা বাষ্প। তাই জলীয় বাষ্পের উপর শুধুমাত্র চাপ প্রয়োগ করে আমরা তরলে পরিণত করতে পারি, আর গ্যাসের উপর শুধুমাত্র চাপ প্রয়োগের দ্বারা তরলে পরিণত করতে পারি। এরপরে যেটা আমরা আসছি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতি। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকেত তোমরা নিশ্চয়ই জানো CO2। এখানে একটা কার্বন পরমাণু আর দুটো অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে তৈরি করেছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। যেখানে আমরা দেখেছি ওই কার্বনের চ্যাপ্টারটা পড়ার সময় আমরা দেখেছি যে কোনো কার্বন জাতীয় যৌগকে বা কার্বন মৌল কার্বনকে যদি বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে পড়ানো হয়, অর্থাৎ কার্বনের তুলনায় প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণটা যদি বেশি থাকে, তাহলে সেখানে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ অতিরিক্ত অক্সিজেনে কার্বনের দহনে বা জারণে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা কিন্তু CO2। তাহলে 2C, এখানে C + O2 = CO2। কিন্তু যেখানে কার্বনের তুলনায় অক্সিজেনের পরিমাণ অপেক্ষাকৃত কম, সেখানে যেটা উৎপন্ন হয় অপেক্ষাকৃত অধিক বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড। 2C + O2 তৈরি হয় 2CO। যদিও এটাও গ্যাস এটাও গ্যাস, কিন্তু এটা অপেক্ষাকৃত অধিক ক্ষতিকারক বা আমাদের জীবদের পক্ষে অনেক বেশি বিষাক্ত পদার্থ হলো কার্বন মনোক্সাইড। তো যাই হোক, আমরা যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস রসায়নাগারে তৈরি করি তখন কিভাবে করি? ল্যাবরেটরি প্রসেস। রসায়নাগারে তৈরি করার সময় তাহলে আমরা এখানে যেটা করব এরপর সেটা হলো রসায়নাগারে CO2 গ্যাস প্রস্তুত। রসায়নাগারে একটা অ্যাপারেটাস বা যন্ত্র আছে যেটা নাম হলো ক্রিপস অ্যাপারেটাস। বিজ্ঞানী ক্রিপসের আবিষ্কর্তা। তো সেই ক্রিপস অ্যাপারেটাসের মধ্যে আমরা কিন্তু যে সমস্ত গ্যাস তৈরি করার সময় রসায়নাগারে তাপ প্রয়োগ করতে হয় না, সেই সমস্ত গ্যাসগুলো তৈরি করতে পারি। তো স্পেসিফিক্যালি ল্যাবরেটরিতে এই ক্রিপস অ্যাপারেটাসে কিন্তু যে গ্যাসটা তৈরি করা হয় সেটা হলো হাইড্রোজেন সালফাইড। তোমরা অনেকেই জানো এটা একটা
তীব্র বিজারক পদার্থ এবং একটা দুর্গন্ধযুক্ত গ্যাস, হাইড্রোজেন সালফাইড H2S। এবং এই গ্যাসটা প্রস্তুতির সময়ে আমাদের কিন্তু কোনো রকম তাপ প্রয়োগ করতে হয় না, স্বাভাবিক উষ্ণতাতেই ঘটে। সেই জন্য এই ক্রিপস অ্যাপারেটাস বা ক্রিপসের যন্ত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করে রাখি। সেটা কি হয়, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ফেরাস সালফাইডের ডাস্ট বা গুঁড়ো দানা দানা কেলাসাকার পদার্থ প্রথমে ক্রিপস অ্যাপারেটাসের মধ্যে দিয়ে দেওয়া হয়, আর সেখানে যোগ করা হয় সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ। সেখানে উৎপন্ন হয় ফেরাস সালফেট। ফেরাস সালফেট উৎপন্ন হয়ে সেটা দ্রবণের মধ্যে অলৌকিক পড়ে থাকে, আর উৎপন্ন হয় প্লাস H2S, FeSO4 প্লাস H2S গ্যাস উৎপন্ন হয়। তো এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটা ওই ক্রিপস অ্যাপারেটাসের এরকম তিনটে চেম্বার বা প্রকোষ্ঠ রয়েছে, যেটা থেকে নিচের প্রকোষ্ঠ থেকে ক্রমশ একটা টানেলের মধ্য দিয়ে উপরের প্রকোষ্ঠগুলোতে জমা হয়ে বা সঞ্চিত হয়ে থাকে হাইড্রোজেন সালফাইড গ্যাস। হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির সময়ও দেখেছো তোমরা যে জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সেখানেও কিন্তু কোনো রকম কোনো তাপ প্রয়োগ করতে হয় না, অর্থাৎ পরিবেশের তাপমাত্রাতেই ঘটে বা স্বাভাবিক তাপমাত্রাতেই ঘটে সেটা। সেই কারণের জন্যে আমরা হাইড্রোজেন গ্যাস এবং এখানে আমরা দেখব কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতি, আমরা কিন্তু এখানে কোনো রকম তাপ প্রয়োগের প্রয়োজন হয় না। রসায়নাগারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতি আমরা করতে চলেছি, সেই জন্য ক্রিপস অ্যাপারেটাসের মধ্যেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসকেও তৈরি করে রাখা যায়। রসায়নাগারে কি করা হয়, মার্বেল পাথর বা চুনা পাথর এর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয়, CaCO3 প্লাস 2HCl। একা এত ওজন হিসেবে ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল পাথর বা চুনা পাথরকে একটু ভেঙে গুঁড়ো করে নেওয়া হয় আর দিয়ে একটা উল্ট বোতলের মধ্যে নেওয়া হয়। হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির মতো একটা দুমুখ খোলা বোতলে নেওয়া হয়, আর একটা দীর্ঘ নল ফানেলের সাহায্যে ওই উল্ট বোতলের মধ্যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, এবং যোগ করার ফলে সেখানে যেটা উৎপন্ন হয় CaCO3 প্লাস 2HCl সমান CaCl2 প্লাস CO2 প্লাস H2O। তাহলে উল্ট বোতলের মধ্যে নেওয়া হয় কি, এখানে আমার রসায়নাগার প্রস্তুতির নীতিটা হলো কি, ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর এর কিছু পরিমাণ গুঁড়োর সাথে যোগ করা হয় লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। এটা হলো প্রস্তুতির নীতি। আর এই সমীকরণটা লিখেছি আমি CaCO3 প্লাস 2HCl, এটা হলো রাসায়নিক সমীকরণ। যার সাহায্যে আমরা রসায়নাগারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করি। তারপরে যেটা হচ্ছে যে উৎপন্ন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যে উৎপন্ন হলো সেটা কি হয়, নির্গম নল দিয়ে বেরিয়ে এসে আমরা একটা শূন্য পাত্রের মধ্যে অর্থাৎ বায়ুপূর্ণ পাত্রের মধ্যে খোলা অবস্থায় সংগ্রহ করি। কেন না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু বাতাসের চেয়ে প্রায় 1.5 গুণ ভারী, যার জন্য একটা উন্মুক্ত গ্যাস জারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা নিচের দিকে সংগৃহীত হয় এবং উপরের দিকে বেরিয়ে যায় বাতাসটা, অর্থাৎ বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস জারের মধ্যে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস সংগ্রহ করি। তাহলে উল্ট বোতলের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনা পাথর বা মার্বেল পাথর তার সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। ওই পাত্রের মধ্যেই থাকে ক্যালসিয়াম ক্লোরাইড এবং জলীয় বাষ্পটা বা জলটা থেকে যায়, আর উপরের দিকে বেরিয়ে আসা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যখন নির্গম নলের মধ্য দিয়ে আমরা গ্রাহক পাত্রে সঞ্চিত করি বা সঞ্চয় করি, দিয়ে এটা কি হয়, বায়ুর ঊর্ধ্ব প্রসারণ দ্বারা গ্যাস জারে সংগৃহীত হয়। কারণ CO2 গ্যাস বাতাসের চেয়ে প্রায় 1.5 গুণ ভারী গ্যাস। CO2 যেহেতু CO2 বাতাসের চেয়ে
প্রায় 1.5 গুণ ভারী, সেই কারণে উন্মুক্ত গ্যাস জারের মধ্যে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগৃহীত হয়। এরপরে যেটা আসছি আমরা, তাহলে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগৃহীত হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস। এরপরে আমাকে ওটা শনাক্তকরণের জন্য আমরা কি করি না, আমরা জানি যে ওই গ্যাস জারের মধ্যে গ্যাস জারটাকে একটু ঢাকা দিয়ে নিয়ে বাইরে নিয়ে এসে ওর মধ্যে যদি আমরা জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করাই, দেখব কি জ্বলন্ত পাটকাঠিটা নিভে যায় এবং গ্যাস জারের মধ্যে গ্যাসটাও জ্বলে না বা নিজে জ্বলে না বা পাটকাঠিটাকে জ্বলতেও সাহায্য করছে না। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস এমন একটা গ্যাস যে নিজে জ্বলে না বা অপরকে জ্বলতেও সাহায্য করে না। তাই আমার গ্যাস জারের গ্যাসটা হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস। গ্যাস জারের গ্যাসটি কার্বন ডাই অক্সাইড গ্যাস। এরপরে আমরা যেটাই আসবো যে কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক ধর্ম। ভৌত ধর্মের মধ্যে কার্বন ডাই অক্সাইড কিন্তু বর্ণহীন গন্ধহীন গ্যাস, কিন্তু এটা বাতাসের চেয়ে 1.5 গুণ ভারী, যার জন্যে সাধারণত মাটির নিচের দিকেই এটা কিন্তু বেশি পরিমাণে সঞ্চিত হয়। যার জন্যে আমাদের বলা হয় না, তোমরা শুনেছো, অনেক ক্ষেত্রে শুনে থাকবে যে রাত্রেবেলায় কিন্তু গাছের তলায় বসা বা শোয়া উচিত নয়। কারণ হচ্ছে যে গাছ দিনের বেলায় কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে, আর আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে সবুজ উদ্ভিদ কি করে, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে। সেই সংগৃহীত কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্পের উপস্থিতিতে সে রাসায়নিক বিক্রিয়া করে কি করে, ওই কার্বন ডাই অক্সাইডের কার্বন উদ্ভিদ দেহের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অঙ্গীভূত হয়, অর্থাৎ গ্লুকোজে পরিণত হয়। 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে গ্লুকোজ C6H12O6 অণু, গ্লুকোজ অণু উৎপন্ন করে। কিন্তু দিনের বেলায় তাহলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডটা সে কাজে লাগাতে পারে। আর উদ্ভিদ দেহের মধ্যেও দিবারাত্র তো শ্বসন প্রক্রিয়া চলছে, সেই শ্বসন বা শ্বাসকার্য প্রক্রিয়ার জন্য উদ্ভিদও যেমন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, প্রাণীরাও তেমনি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তাহলে পরিবেশের কার্বন ডাই অক্সাইড এবং ওদের উদ্ভিদ দেহ কর্তৃক নির্গত কার্বন ডাই অক্সাইড তার বেশিরভাগটাই শোষণ করে নেয় তার সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য। কিন্তু রাত্রিবেলায় যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ থাকে তখন তার শ্বাসকার্য তো চালু থাকে, সেই জন্য সবুজ উদ্ভিদ তার কি করে, তখন কিন্তু আর কার্বন ডাই অক্সাইড শোষণ করে না, কার্বন ডাই অক্সাইড শ্বাস প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইডটাকে ত্যাগ করে দেয়। আর সাধারণত দিনের বেলায় তুলনায় রাত্রেবেলায় কিন্তু পরিবেশের তাপমাত্রা অনেকখানি কম হয়, যার জন্যে ওই ঘনীভূত হয়ে ভারী কার্বন ডাই অক্সাইড গ্যাসটা নিচের দিকে চলে আসে। আর গাছের তলায় থাকলে প্রাথমিক পর্যায়ে কার্বন ডাই অক্সাইডটা আমাদের শ্বাসবায়ুর মধ্যে দিয়ে প্রবেশ করবে, অনেক বেশি পরিমাণে আছে যেহেতু অক্সিজেনের সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাসও প্রবেশ করবে।
করতে করতে কি হবে, আমার রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলেই আমি কিন্তু ধীরে ধীরে ঘুমিয়ে যাব, এমন যে সেই ঘুম কিন্তু আর ভালো না। সেই কারণের জন্যে রাত্রিবেলায় অন্তত গাছের নিচে শোয়া উচিত নয়। ঠিক একইভাবে আমাদের এক জায়গায় একটা রয়েছে মৃত্যু উপত্যকা, সেখানে কি দুদিকে পাহাড়, মাঝখানে বিরাট গিরিখাত, তো সেই গিরিখাতের মধ্যে সঞ্চিত হয়ে যাচ্ছে কি ওই ভারী কার্বন ডাইঅক্সাইড। পাহাড়ের উপরের দিকে বা পাহাড়ের প্রতিবর্তী ঢালেতে যেখানে বিভিন্ন শিল্প কারখানা রয়েছে, সেখান থেকে উৎপন্ন বা শহর থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ওইটি পাহাড়ের গা বেয়ে অনুবাদ ঢাল দিয়ে বয়ে গিয়ে ওই মৃত্যু উপত্যকাতে সঞ্চিত হয়ে যায়, এবং বহু বছর ধরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমতে জমতে একেবারে ওই গভীর নিচ থেকে অনেক পুরো স্তর পর্যন্ত সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমা হয়ে আছে, এবং দুদিকে বায়ুর বাধা থাকায় কোনো রকম প্রবাহিত হয়ে চলে যেতে পারে না। যার জন্য ওই মৃত্যু উপত্যকাতে কিন্তু পড়ে গেলে, জীবন্ত ব্যক্তিও পড়ে গেলে, সেখানে জ্ঞান হারিয়ে ফেললেই সে কিন্তু মৃত ব্যক্তিতে পরিণত হয়ে যায়, আর সেখান থেকে সে উঠে আসতে পারে না। তো যাই হোক, আমরা এখানে তাহলে ভৌত ধর্মগুলো এরকম, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিজে জ্বলে না বা অপরকে জ্বলতে সাহায্য করে না, এগুলো হলো বরং আগুন নেভাতে সাহায্য করে। তো কার্বন ডাইঅক্সাইড একটা অক্সাইড, এই বলছি না অক্সাইড, তাহলে অক্সাইড কাদেরকে বলা হয় না, যে কোনো একটা মৌল বা অক্সিজেনের যে কোনো মৌলের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যে কোনো মৌলের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যে দ্বিমৌল যৌগ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে অক্সাইড। দ্বিমৌল যৌগ মানে একটা অক্সিজেন আর অন্য একটা মৌল থাকবে। কিন্তু আমার অনেক আছে, যেমন ধরুন বলছি পটাশিয়াম ক্লোরাইড, সেখানে পটাশিয়াম আছে, ক্লোরিন আছে, অক্সিজেন আছে। পটাশিয়াম ক্লোরাইডের সংকেতটা কি? KClO3। পটাশিয়াম আছে, ক্লোরিন আছে এবং অক্সিজেন গ্যাস আছে, সেটা কিন্তু অক্সাইড নয়, সেটা একটা লবণ। কিন্তু কার্বন ডাইঅক্সাইড সেখানে দ্বিযৌগ মৌল, কারণ দুটো মৌল আছে, দ্বিমৌল যৌগ, একটা মৌল হলো কার্বন আর একটা হলো অক্সিজেন। তাহলে দ্বিমৌল যৌগের একটা মৌল অক্সিজেন হলেই আর অন্য যে কোনো মৌল হলেই সেটাকে আমরা বলবো কি? ওর অক্সাইড, ওই মৌলের অক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড এটা অক্সাইড এবং এটা আম্লিক অক্সাইড। CO2 হলো এটা আম্লিক অক্সাইড। CO2 একটা আম্লিক অক্সাইড। কেন না, আমরা আম্লিক অক্সাইড কাকে বলে এর আগে বলেছি। আম্লিক অক্সাইড কাকে বলে? যে সমস্ত অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, কিংবা ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করে। আম্লিক অক্সাইড মানেই তার মধ্যে কি আছে? অ্যাসিডের ধর্ম বর্তমান। সেই জন্য অ্যাসিডের ধর্ম বর্তমান থাকার জন্য সে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করে। এখানে আমি দেখাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা একটা আম্লিক অক্সাইড, কারণ এই জলের সাথে দ্রবীভূত হয়ে CO2 প্লাস H2O উৎপন্ন করে কি? H2CO3 কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। আবার এটা ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে। CO2 প্লাস 2NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, উৎপন্ন হয় কি? Na2CO3 লবণ, সোডিয়াম কার্বনেট লবণ প্লাস জল উৎপন্ন করে। সেই কারণের জন্য আম্লিক অক্সাইড এটা হলো এটা তীব্র ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট লবণ প্লাস জল উৎপন্ন করে। এরপরে যেটা আমরা আসছি যে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুদের সাথে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড থেকে কিন্তু অক্সিজেন বের করে নিতে পারে, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এরা কিন্তু
কার্বন ডাইঅক্সাইড থেকে, অর্থাৎ একটা কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারের মধ্যে যদি এই সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি ধাতু জ্বালানো হয়, তারা কিন্তু জ্বলতে থাকবে। কারণ কি? তারা একটা উচ্চ বিজারণ ক্ষমতা থাকার জন্য কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেনকে বের করে নিতে পারবে। এবং সেখানে কি হয়, বিক্রিয়াটা লিখছি, দেখো যে 2Na প্লাস CO2 সমান 4Na প্লাস CO2 সমান 2Na2O সোডিয়াম অক্সাইড প্লাস 2Na2O প্লাস C কার্বন পড়ে থাকে। এখানে কার্বন পড়ে থাকবে, কিংবা পটাশিয়ামের সঙ্গে যদি একই বিক্রিয়া। আবার এটা যদি কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারের মধ্যে, সেখানে আমরা যদি কি করি, Na plus CO2 এক্ষেত্রে 2CO2 কি করি, 2Na 2CO3 এরকম হয়। এটা 2Na plus 2CO2 এখানে উৎপন্ন হয় Na2CO3 Na2CO3 plus C সোডিয়াম কার্বনেট তিনটে চারটে চারটে আছে নাকি, সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস সোডিয়াম কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলে হয়, কি বলছিলাম, সোডিয়াম Na2O একই রকম ভাবে যদি আমরা ম্যাগনেসিয়াম, এটা 2Mg প্লাস CO2 সমান 2MgO ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস C কার্বন উৎপন্ন হয়। অর্থাৎ একটা ম্যাগনেসিয়াম কার্বন ডাইঅক্সাইড পূর্ণ জ্বলন্ত, এই কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারের মধ্যে যদি জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা প্রবেশ করানো হয়, তাহলে সেখানে কিন্তু কি উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড। অর্থাৎ সেটাও কিন্তু উজ্জ্বল শিখায় জ্বলতে থাকে। ম্যাগনেসিয়াম এর জ্বলন্ত ফিতাটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারের মধ্যে নিভে যায় না, কারণ ম্যাগনেসিয়ামও একটা তীব্র বিজারক ধাতু। সেই জন্য ওর থেকে অক্সিজেনকে বের করে নিয়ে সে কি করে, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন পদক্ষেপ ফেলে, যার জন্য কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারের মধ্যে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা কিন্তু উজ্জ্বলভাবে জ্বলতে থাকে। এরপরে যেটা আমরা আসছি, কার্বন ডাইঅক্সাইডে শনাক্তকরণ। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে শনাক্ত করার জন্য এর আগে আমরা যেটা বললাম রসায়নাগারে, যে সেটা গ্যাস জারের মধ্যে জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে সেটা কিন্তু তার পাটকাঠিটাও নিভে যায় বা গ্যাস জারটাকেও জ্বলতে দেয় না, গ্যাস জারের গ্যাসটাও জ্বলে না বা পাটকাঠিটাও নিভে যায়। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিজে জ্বলেও না বা অপরকে জ্বলতেও সাহায্য করে না। সেই কারণের জন্য আমরা এটা বৌদ্ধ ধর্মের দ্বারা শনাক্ত করেছিলাম, কিন্তু এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে তার রাসায়নিক বিক্রিয়ার দ্বারা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের শনাক্ত করা। তাহলে আমরা বলছি কি, CO2 এর শনাক্ত করা। পোড়া চুন এর সংকেতটা কি, পোড়া চুনের সংকেতটা কি না, ক্যালসিয়াম অক্সাইড CO। পোড়া চুন জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন করে কি, কলি চুন। CaO প্লাস H2O সমান CaOH হল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। পোড়া চুন জলে দ্রবীভূত হয়ে CaO প্লাস H2O উৎপন্ন করে CaOH হল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে।
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এটা কি বলা হচ্ছে কি স্ল্যাকেজ লাইন বা চুনজল। এই চুনজলের মধ্যে যদি আমরা একটা ফুটনলের সাহায্যে ফু দিই, দেখব চুনজলটা ঘোলা হয়ে যাচ্ছে। তাহলে ফু দেওয়ার সময় আমার কি গ্যাসটা বেরোচ্ছে? আমরা তো প্রশ্বাস গ্রহণের সময় অক্সিজেন বা অক্সিজেনের সঙ্গে মিশ্রিত গ্যাসগুলো গ্রহণ করি, কিন্তু যেটা ত্যাগ করি সেটা সম্পূর্ণরূপে কার্বন ডাইঅক্সাইড। তাহলে ফু দিচ্ছি যখন, ওর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে চালনা করলেই স্বচ্ছ চুনজল কিন্তু ঘোলা হয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলেই স্বচ্ছ চুনজল কিন্তু ঘোলা হয়ে যায়। প্রথমে অল্প পরিমাণ চালনা করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা স্বচ্ছ চুনজলকে ঘোলা করে দেয়, কারণ সেখানে উৎপন্ন হয় অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট CaOH2 প্লাস CO2, সেখানে উৎপন্ন হয় CaCO3 প্লাস H2O, ক্যালসিয়াম কার্বনেট এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম কার্বনেটটা অদ্রাব্য, সেই জন্য এটা চুনজলটাকে ঘোলা করে দেয়, চুনজলটাকে ঘোলা করে দেয়। তারপর যদি আমরা ওই দ্রবণের মধ্যে আরো অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করি, CaCO3 প্লাস H2O প্লাস CO2 সমান কি উৎপন্ন হয়? CaHCO3 ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ উৎপন্ন হয়, যেটা কিন্তু জলে দ্রাব্য। তখন ওই ঘোলা দ্রবণটা পুনরায় স্বচ্ছ হয়ে যায়, এটা ঘোলাটে হয়ে যায়। আবার ওর মধ্যে আরো বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে ঘোলা চুনজলটা পুনরায় স্বচ্ছ হয়ে যায়। এর দ্বারা আমরা শনাক্ত করতে পারি যে ওই চুনজলের মধ্যে যে গ্যাসটা চালনা করা হয়েছে সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে অন্য কোনো গ্যাস চালনা করলে কিন্তু ওই চুনজলকে আমরা ঘোলা করে দিতে পারি না। তাহলে এই চুনজলের মধ্য দিয়ে গ্যাসটাকে চালনা করলে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কিন্তু শনাক্ত করতে পারি তার এই রাসায়নিক বিক্রিয়ার দ্বারা বা রাসায়নিক ধর্মের দ্বারা। এরপরে যেটা আমরা আসছি শিল্প প্রস্তুতিতে CO2 এর ব্যবহার। শিল্পে CO2 এর ব্যবহার। সাধারণত জৈব সার ইউরিয়া তৈরিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ব্যবহার করা হয়, এবং অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে শিল্প প্রস্তুত পদ্ধতিতে সে কী করে, অ্যামোনিয়ার সঙ্গে যুক্ত হয়ে বা অ্যামোনিয়ার সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে একটা অন্তর্বর্তীকালীন যৌগ NH2COONH4। ওই অন্তর্বর্তীকালীন যৌগটা আবার আর্দ্র বিশ্লেষিত হয়ে ওর থেকে জল অণু বেরিয়ে গিয়ে তৈরি করে ইউরিয়া বা কার্বামাইড বা ইউরিয়া উৎপন্ন করে। এখানে হচ্ছে CO2 প্লাস 2NH3 এখানে উৎপন্ন হয়, যেটা হচ্ছে প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 170 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেন্টিগ্রেড টেম্পারেচার আর হচ্ছে 150 থেকে 200 বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেসার কি উৎপন্ন করে না CO প্রথমে NH2COONH4 এটা কার্বমেট যৌগ, অ্যামোনিয়াম কার্বমেট যৌগ উৎপন্ন করে। তারপর সেটা অন্তর্বর্তীকালীন যৌগ গঠন, তারপরে সেটা আর্দ্র বিশ্লেষিত হয়ে
উৎপন্ন করে CO NH2 প্লাস H2O। এটা হলো ইউরিয়া। কার্বামাইড বা ইউরিয়া উৎপন্ন করে, যেটাকে আমরা কি করি কৃষি ক্ষেত্রে জৈব সার হিসেবে ব্যবহার করি। কৃষি ক্ষেত্রে জৈব সার হিসেবে ব্যবহার করা হয় ইউরিয়াকে। এখান থেকে এই অ্যামাইড গ্রুপ থেকে নাইট্রোজেন সরবরাহ করে সবুজ উদ্ভিদ সংগ্রহ করে ওই নাইট্রোজেন, যেটা হচ্ছে জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া কাঁচ প্রস্তুতিতে CO2 গ্যাস ব্যবহৃত হয়। তাহলে ইউরিয়া প্রস্তুতিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার হচ্ছে, আর কাঁচ প্রস্তুতিতে কাঁচ শিল্পে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহৃত হয়। এটা হলো শিল্পে ব্যবহার। তাহলে আমরা এই কার্বন গঠিত যৌগের মধ্যে যেটা আমরা প্রথম এখানে প্রস্তুতি করলাম বা রসায়ন করলাম, সেটা হলো কি কার্বন ডাইঅক্সাইড বা CO। যদি আমরা সাধারণত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কার্বনের সঙ্গে শুধুমাত্র অক্সিজেনের বিক্রিয়ায় বা অতিরিক্ত অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে পারি, কিন্তু যেখানে অপেক্ষাকৃত অক্সিজেনের তুলনায় কার্বনের পরিমাণ বেশি থাকে সেখানে উৎপন্ন হয়, বা অক্সিজেনের পরিমাণ কম থাকে সেখানে উৎপন্ন হয় সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। 2C + O2 = 2CO, যেটা অপেক্ষাকৃত একটা বিষাক্ত গ্যাস। কার্বন ডাইঅক্সাইড সম্বন্ধে এটাই প্রায় সব কিছু। আর শিল্প প্রস্তুতিতে বলতে গেলে আমাদের যেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদও কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে সে গ্লুকোজ উৎপন্ন করে। এটা একটা প্রসেস যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে সবুজ উদ্ভিদ ইন প্রেজেন্স অফ সানলাইট বা বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জলীয় বাষ্পের বিক্রিয়ায় উৎপন্ন হয় মূল্যবান দ্বারা শোষিত খনিজ লবণযুক্ত জল। পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এর বিক্রিয়ায় উৎপন্ন হয় গ্লুকোজ C6H12O6 প্লাস জল, ছায়ানো জল উৎপন্ন হয়। তো এটাও কিন্তু একটা শিল্প প্রস্তুতি। এখানে প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ অনেক বেশি হয়, সেই জন্য এটাও একটা শিল্প প্রস্তুতি বা শিল্পে ব্যবহার কার্বন ডাইঅক্সাইড। এর আগের দিন তোমাদের আমি জ্বালানি সম্বন্ধে বলেছিলাম। জ্বালানির মধ্যে একটা কথা যেটা বলা হয়নি সেটা হলো জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু। তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু, এই তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালুটা কি? তাপন মূল্য যে কোনো জৈব বা অজৈব জ্বালানি 1 কেজি বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে দহনের ফলে যে সর্বাধিক পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় সেটা কি বলা হচ্ছে? তার তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু। সাধারণত যে সমস্ত জ্বালানি আমরা ব্যবহার করি তার মধ্যে কিন্তু তরল হাইড্রোজেনের ক্যালোরিফিক ভ্যালু সবচেয়ে বেশি, তাপন মূল্য সবচেয়ে বেশি। তারপরে রয়েছে আমাদের এলপিজি এবং সিএনজি। এলপিজির তুলনায়ও সিএনজির তাপন মূল্য কিন্তু অনেকখানি বেশি। এবং আরেকটা কথা বলেছিলাম যেটা হচ্ছে নির্মল জ্বালানি। নির্মল জ্বালানি কোনগুলো? তাপন
তাপন মূল্য, তারপরে করেছি নির্মল জ্বালানি। নির্মল জ্বালানি হলো সেগুলোই যেগুলো দহনের দ্বারা আমরা উচ্চ তাপন মূল্য পাই বা উচ্চ তাপ উৎপন্ন করতে পারি, কিন্তু তাপ শক্তি অনেক বেশি পরিমাণে পাই, কিন্তু তাদের থেকে নির্গত ধোঁয়ার পরিমাণ বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ন্যূনতম হয়। অর্থাৎ পরিবেশ দূষণ সবচেয়ে কম ঘটায়, তাদেরকে বলা হচ্ছে কি নির্মল জ্বালানি। যেমন আমাদের দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড হলো এই কি বলে সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হলো একটি নির্মল জ্বালানি। আর বর্তমানে এলপিজিটাও কিন্তু নির্মল জ্বালানি। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সেটিও নির্মল জ্বালানি, যার থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড বা ধোঁয়ার পরিমাণ যথেষ্টই কম, যা খুব ন্যূনতম পরিবেশ দূষণ ঘটায়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত পড়ানো রইল। এর পরের দিন আমরা যেটা পড়ব সেটা হলো গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ গ্রিন হাউস প্রতিক্রিয়া, এবং তার গ্রিন হাউস কি এবং গ্রিন হাউস প্রতিক্রিয়া কি এই নিয়ে এর পরের দিন আলোচনা করব। আজকে